হাই ফ্রেন্ডস, দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। শুরু করব আজকের ইংলিশ ক্লাস। তো আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিচ্ছি। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? জিরান্ড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো জিরান্ড কি? জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তো জিরান্ড কি? জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যখন নাউনের কাজ করে তখন তাকে সাধারণত কি বলা হয়? জিরান্ড বলা হয়। তাহলে দেখি, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কি বললাম? দেখো, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি নাউনের কাজ হয়, দেখো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি নাউনের কাজ হয়, তখন তাকে কি বলে? তখন তাকে জিরান্ড বলে। তাহলে কি পেলাম? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি নাউনের কাজ হয় তখন তাকে মানে জিরান্ড বলে। ঠিক আছে, তখন তাকে জিরান্ড বলে। তাহলে দেখো ভার্বও কি হচ্ছে? দেখো ভার্বও নাউনের কাজ করছে, তাই তো? আমরা কি জানি? সাধারণত দেখো সাবজেক্ট হিসেবে আমরা কাকে পাই? সবসময় নাউন এবং প্রোনাউনকেও পাই, কিন্তু জিরান্ডের ক্ষেত্রে আমরা কি পেলাম? সেখানে দেখো ভার্বকেও আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, সেটাই হচ্ছে আমার জিরান্ড। তো দেখো আমি এখানে এক কথায় তাহলে জিরান্ড কি লিখবো? জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তো জিরান্ড হলো কি? ভার্ব প্লাস আইএনজি। যেখানে কি হয়? যেখানে নাউন ও ভার্বের ফোর্স থাকে, ফোর্স বলতে কি বোঝায়? জোর থাকে। ঠিক আছে, জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি যেখানে নাউন ও ভার্বের ফোর্স থাকে। দেখো জিরান্ডে নাউন এবং ভার্বের ফোর্স থাকে বলে জিরান্ডকে কি বলা হয় জানো? ডাবল পার্টস অফ স্পিচ। এই কথাটা একটু মাথায় রাখার চেষ্টা করো। কি? ডাবল পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে দেখো এক কথায় আমরা এটা বলতে পারি, জিরান্ড ইকাল টু ভার্ব প্লাস আইএনজি ইকাল টু কি? নাউন। তাহলে জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি ইকাল টু নাউন ইকাল টু ভার্ব প্লাস নাউন। ঠিক আছে, তার কারণ কি? ভার্বটা নাউন রূপে কাজ করে, সেজন্য ভার্ব প্লাস নাউনটা এখানে লিখলাম। তাহলে এইটা যদি তোমরা মনে রাখো, সবসময় জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, সেইটা যেন আমার শুধু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে হবে না, সেটা যেন অবভিয়াসলি নাউনের মতো কাজ করে। ঠিক আছে, তখন তাকেই কিন্তু আমরা জিরান্ড রূপে ব্যবহার করতে পারবো। কারণ আমরা সাধারণত জানি ধরো নাউন বা প্রোনাউন। কি জানি? নাউন বা প্রোনাউন। হ্যাঁ, এই দুটি হচ্ছে আমার কি? সে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু সেই হিসাবেই হচ্ছে এরা সাবজেক্ট হিসেবে বসে। কিন্তু যখনই জিরান্ড হবে তখন কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটা আমরা নাউন হিসেবে ব্যবহার করব। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, তাহলে আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি সুইমিং। ঠিক আছে, কি বললাম? সুইমিং ইজ গুড ফর হেলথ। কি বললাম? সুইমিং ইজ গুড ফর হেলথ। ঠিক আছে, তারপরে যেমন আমি যদি বলি ধরো স্পিকিং ইজ মোর ইম্পর্টেন্ট।
ঠিক আছে। তাহলে দেখো তারপরটা যেমন আরেকটা ধরো খেয়াল করি, আমি যদি বলি আই লাইক ড্যান্সিং, কি বললাম? আই লাইক ড্যান্সিং, ঠিক আছে। আরেকটা ধরো রিডিং রিডিং বুকস ইজ মাই হবি, ঠিক আছে। কি বললাম? রিডিং বুক ইজ মাই হবি। তাহলে এগুলোতে কোথায় কোথায় জিরান্ড ব্যবহার হচ্ছে সেটা আমরা দেখব। দেখো এখানে কি আছে? সুইমিং ইজ গুড ফর হেলথ, মানে কি সাঁতার হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এই যে সাঁতার, হ্যাঁ, এই সাঁতার কিন্তু কি সাঁতার কাটা, দেখো সেখানে ভার্বটাকেও বোঝায়, আবার দেখো নাউনটাকে বোঝায়। তাই কিন্তু যখন ব্যবহার করেছি আমরা সুইমিং, তখন কিন্তু কি সুইমিং হচ্ছে তোমার সুইম মানে সাঁতার কাটা, টু প্লাস সুইম এরকম। তো যখন আইএনজি যোগ হলো তখন সেটা কি হলো? নাউন হয়ে গেল। হ্যাঁ, তখন আগে ছিল সাঁতার কাটা, এবার হলো সাঁতার। তারপর হচ্ছে কি স্পিকিং, স্পিকিং ইজ মোর ইম্পর্টেন্ট। স্পিকিং, স্পিক মানে কি কথা, কথা বলা, স্পিকিং। তো যখন স্পিকিং হলো তখন হলো কি কথা ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, বলাটা হচ্ছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। তারপর আই লাইক ড্যান্সিং, ঠিক আছে। তো এখানেও তাই। তাহলে এইগুলো মোটামুটি হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার জিরান, ঠিক আছে। তো এই চারটি বাক্যে দেখো এই যে যার সঙ্গে আইএনজি মোটামুটি যুক্ত আছে, এবং এগুলো সাধারণত নাউনের কাজ করে বলে একে জিরান বলা হয়। তো দেখো এবার আমরা জিরান্ডের ব্যবহারটা দেখব। হ্যাঁ, তো জিরান্ড মনে আছে তো? কি বললাম? জিরান্ড হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ড বলা হয়, ঠিক আছে। তো দেখো কি use of the gerund, হ্যাঁ, a gerund being a verb noun may be, ঠিক আছে, may be হবে may be used as, ঠিক আছে। তার মানে কি verb noun হিসেবে জিরান্ডের ব্যবহার, হ্যাঁ, ব্যবহারটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। প্রথম হচ্ছে সাবজেক্ট অফ ভার্ব, ঠিক আছে। ভার্বের সাবজেক্ট রূপে যখন জিরান্ড আমরা ব্যবহার করি, তো এখানে এও করতে পারি, হ্যাঁ, সাবজেক্ট অফ এ ভার্ব। তো দেখো সাবজেক্ট অফ এ ভার্ব হচ্ছে তোমার মানে কি করে জিরান্ডকে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি। তো দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে। কি বললাম? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপর এরকম বলতে পারো স্লিপিং ইজ গুড টু লাইফ, ঠিক আছে। কিংবা এখানে গুড না লিখে তোমরা নেসেসারি লিখতে পারো, নেসেসারি, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে গুডের থেকে। তাহলে কি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ মানে কি হাঁটা হচ্ছে খুব ভালো একটি ব্যায়াম, তাই তো। তারপরে দেখো কি আছে, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, মানে কি স্লিপিং হচ্ছে ঘুম, ঘুম হচ্ছে তোমার আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন, ঠিক আছে। গুডও করতে পারি, নেসেসারিও করতে পারি। তো গুডের থেকে নেসেসারিটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা দুটোই করতে পারি, যেহেতু নেসেসারিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাও সেটা হলো। তার মানে কি এখানে দেখো এখানে কিন্তু আমার কোনো নাউন প্রোনাউন এখানে কিন্তু নেই। নাউন বলতে তো সাধারণত আমরা নামকে বোঝাই, আর প্রোনাউন হচ্ছে মানে নাউনের পরিবর্তে যে বসে। তো দেখো এখানে সেরকম কিছুই নেই, কিন্তু এই যে ভার্বগুলো মানে দেখো ওয়াক, ঠিক আছে, ওয়াক প্লাস আইএনজি যোগ হয়েছে, আবার এখানে দেখো স্লিপের সঙ্গে আইএনজি
যোগ হয়েছে, তাহলে সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে এটা ব্যবহার হলো। এবার আমরা দেখব তোমার অবজেক্ট অফ এ ভার্ব, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু সবই হচ্ছে তোমার জিরান্ডের ব্যবহার। কি এবার হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের মানে অবজেক্ট হিসেবে কি করে জিরান্ড ব্যবহার হয়। তো দেখো সেটা আমি যদি লিখি উই এনজয়েড সুইমিং, we enjoy swimming in the river, ঠিক আছে। দেখো এখানে অবজেক্ট বলতে কিন্তু কি দিয়ে কোশ্চেন করলে অবজেক্টকে পাওয়া যায়। তাহলে আমরা কি উপভোগ করেছিলাম? সুইমিং, সাঁতার উপভোগ করেছিলাম, তাই তো, সাঁতার কাটা আমরা উপভোগ করেছিলাম। তারপরে যদি এটা লিখি, ধরো হি এনজয় স্লিপিং ইন ওপেন এয়ার, মানে কি সে খোলা বাতাসে ঘুমানোটা উপভোগ করেছিল। এখানে দেখো যেহেতু অবজেক্ট বললে কিন্তু কি দিয়ে কোশ্চেন করলে আমি অবজেক্টকে পেয়ে যাই। দেখো আমি কি বলেছিলাম, দেখো এর আগের ক্লাসে যেহেতু কেস নিয়ে আলোচনা হয়েছিল তারপরেই কিন্তু জিরানটা আমি ধরেছি। অতএব একটার সঙ্গে আরেকটা যে রিলেটেড সেটা কিন্তু বুঝতেই পারছো। অতএব তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো এবং খুব মনোযোগ সহকারে। তাহলে এখানে অবজেক্ট হিসেবেও আমরা জিরান্ডের ব্যবহারটা পেলাম, ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কি বললাম? কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ঠিক আছে। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, এগুলো কিন্তু সবই হচ্ছে আমার জিরান্ডের ব্যবহার, ঠিক আছে। তো কমপ্লিমেন্ট অফ এ ভার্বটা যদি আমরা এভাবে লিখি, ধরো হি ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে বুঝতেই পারছো সবসময়, হি ইজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ, ধরো হি ইজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ, ধরো স্লিপিং, আর অনেক কিছু হতে পারে। তার একদম মানে এই অভ্যাসটা একদম মানে সব সময় ছিল, একদম চিরতরেই ছিল, কোনোদিন পাল্টায়নি। তাহলে হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং, ঠিক আছে, এইটা আমরা করতে পারি। তারপর এটা করতে পারি, ধরো হোয়াট লাইকস, কিংবা এটা করতে পারি হোয়াট হি লাইকস বেস্ট ইজ, হোয়াট হি লাইকস বেস্ট ইজ ফিশিং, ঠিক আছে। এরকমও আমরা করতে পারি। এগুলো কিন্তু সবই হচ্ছে কি, এগুলো হচ্ছে সবই আমার কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা কি দিয়েছিলাম, সাবজেক্ট অফ এ ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, এবার হলো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার কি করে হচ্ছে তোমার অবজেক্ট অফ এ প্রিপোজিশন, মানে কি করে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহার হয়। তো কি দেখলাম, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, ঠিক আছে। কি বললাম, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনেরও অবজেক্ট হিসেবে আমরা জিরান্ডকে ব্যবহার করতে পারি। যেমন ধরো একটা এক্সাম্পল যদি বলি, হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস। কি বললাম, হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস। তাহলে এখানে প্রিপোজিশনটাকে অফ, তাহলে অফের অবজেক্ট হিসেবে কে, মানে অফ তো প্রিপোজিশন, তো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কে ব্যবহার হচ্ছে, দেখো রিডিং, ঠিক আছে। এই রিডিংও কিন্তু এখানে জিরান্ড হিসেবেই ব্যবহার হয়েছে। তাহলে হি ইজ ফন্ড অফ রিডিং নভেলস, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন রূপে ব্যবহার। মোটামুটি জিরান্ড হচ্ছে 5 ভাবে মানে ব্যবহার আমরা করি সাধারণত। সেটা প্রথমটা কি পেয়েছিলাম, সাবজেক্ট অফ ভার্ব, অবজেক্ট অফ ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব, এবার ছিল অবজেক্ট অফ ভার্ব। এবার হচ্ছে আমরা আরেকটা ব্যবহার দেখব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড হিসেবে ব্যবহার হয়, মানে অ্যাজ এ কম্পাউন্ড অফ নাউন, ঠিক আছে, অ্যাজ এ
কম্পাউন্ড নাউন, ঠিক আছে। তো অ্যাজ এ কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার হয়, এটা খুব ইন্টারেস্টিং। যেমন ধরো আমি যদি বলি ওয়াকিং স্টিক, এটা কিন্তু নাউন কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড নাউন ওয়াকিং স্টিক। তাহলে দেখো ওয়াকিং স্টিক, তো এই ওয়াকিং স্টিককে যদি আমি ভাঙি তাহলে কি বলা হয় বলো তো? এ স্টিক ফর ওয়াকিং, তাই তো। তারপরে যদি আমরা এটা বলি ধরো ফ্রাইং প্যান, ঠিক আছে, তার মানে কি? এ প্যান ফর ফ্রাইং, ঠিক আছে। এইগুলোকে বলা হয় কি? কম্পাউন্ড নাউন, ঠিক আছে। সেই হিসাবেও কি ব্যবহার হচ্ছে দেখো, এখানেও সেই জিরান্ট আমরা ব্যবহার করতে পারছি। তো মোটামুটি এই ছিল জিরান্ডের ব্যবহারগুলো। নেক্সট ক্লাসে এই নিয়ে আমরা আবার আলোচনা করব, এর ব্যবহারগুলো আমরা দেখব। তো আজকের মতো এখানেই শেষ।